আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন প্রিয় দেশের সম্পাদক জনাব লুৎফর রহমান হিমেল। আপনাকে আরটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে যাব, তবে তার আগে চলুন আজ যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি। প্রথমে আছে দৈনিক ইত্তেফাক। সিনেমা হল এখন গুদাম, মার্কেট, গ্যারেজ, ক্লিনিক। 1200-র বেশি হল বন্ধ, 28 জেলা হল শূন্য। এরপর একটি খবর, 28 বছর পর শুরু হলো ডাকসুর যাত্রা। প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ দেওয়া নিয়ে ভিপি নূরের আপত্তি। এরপরে সমকাল। প্রতিবাদের মধ্যেই ডাকসুর নবযাত্রা। সিকৃবি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ। আরেকটি খবর, জাপায় ফের অস্থিরতা। আমাদের সময়, ডাকসুর 28 বছরের নিঃসঙ্গতা ঘুচল। সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্রকে বাস থেকে ফেলে হত্যা। মারণাস্ত্রে অশান্ত হচ্ছে পাহাড়। এটি আমাদের সময় পত্রিকার শিরোনামগুলো। এরপরে আছে জয় জয় দিন। সড়কে কঠোর হচ্ছে সরকার। আরেকটি খবর, ডাকসুর যাত্রা প্রথম বৈঠকেই মতবিরোধ। দৈনিক ইনকিলাব। ডাকসুতে পাল্টাপাল্টি অবস্থান। উত্তরা মতিঝিল মেট্রো রেল ধীর গতির ভোগান্তি। আরেকটি খবর, নিউজিল্যান্ডে শহীদদের স্মরণে সম্প্রীতি মিছিল। এরপর আছে সময়ের আলো। জাতীয় পার্টির নাটাই এখন রওশনের হাতে। এরপর একটি খবর, কেমন আছে হাজারীবাগ। মানবজমিন। লিডার অব দ্য ওয়ার্ল্ড, এটি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ঘিরে একটি খবর। এরপরে সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্রকে বাস থেকে ফেলে হত্যা। 28 বছর পর ডাকসু কার্যকর, প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার প্রস্তাব, নূরের আপত্তি। আমাদের হাতে সর্বশেষ পত্রিকা, ইংরেজি পত্রিকা দি ইন্ডিপেন্ডেন্ট, তাদের মূল খবর, ফলস অফ আইএস ক্যালিফেট। আরেকটি খবর, থার্ড ফেজ অফ উপজেলা পুলস টুডে। দর্শক, এই ছিল সংবাদ শিরোনামগুলো। আমরা আলোচনায় চলে যেতে চাই। জনাব লুৎফর রহমান হিমেল, আপনিও শুনলেন সংবাদ শিরোনামগুলো। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে দৈনিক ইত্তেফাকের মূল যে তাদের আজকের খবর, সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং এটি দীর্ঘদিন ধরে এই ধরনের কথাবার্তা আমরা শুনছি যে সিনেমা হলগুলো বন্ধ হচ্ছে, দর্শকরা আমাদের সিনেমাগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এই যে আমাদের ছবির মান, দর্শকের চাহিদা, সময় উপযোগী গল্প, অভিনয়ের যে বিষয়গুলো, এগুলোকে আসলে আমরা দিন দিন এই জায়গাগুলোতে নিজেদের যে দক্ষতার জায়গাটি আমরা আসলে প্রমাণ করতে পারছি কিনা। খুব সুন্দর একটি টপিক ইত্তেফাক যেটা লিড করেছে। আমি বলবো যে একটা সাহসী একটা লিড, যেখানে আমরা কাঠখোট্টা ক্রাইম, অর্থনৈতিক ক্রাইম, সড়ক দুর্ঘটনা এইসব নিয়ে যখন আমরা পড়ে আছি, তখন ব্যতিক্রমী একটা লিড নিউজ করে সেই ইত্তেফাক যেটা করেছে, আমি বলবো যে প্রশংসনীয় একটি কাজ, সাহসের ব্যাপার। যে চলচ্চিত্র যে আমাদের ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে, সিনেমা হলগুলো যে এবং রিপোর্টটি করেছে আনোয়ার আলদিন, তাকেও আমরা ধন্যবাদ জানাতে পারি। তো এই যে আসলে পত্রিকার কাজই হচ্ছে একটা নতুনের দিকে যাওয়া। হ্যাঁ, নিউজ সামথিং নিউ, নিউ শব্দের বহু বচন হচ্ছে নিউজ। এই যে নিউজ পেপারটা আজকে যে নিউজটা তারা করেছে, এটা একটা নতুনত্ব এনেছে, এটা সাহসী একটা উদ্যোগ নিয়েছে তারা। তো আমাদের চলচ্চিত্র ঠিক এই নতুনত্বের জন্যই আসলে আমরা পিছিয়ে গেছি। আমরা নতুন কোনো ডিরেক্টরকে আমরা পাইনি, নতুন কোনো স্ক্রিপ্ট পাইনি। সেই টিপিক্যাল যে একটা ধারা, ধনীর কন্যা, তারপরে গরিবের পুত্র,
হ্যাঁ, এই যে ধনী গরিবের যে খেলা, সেই খেলা থেকে বের হয়ে আমরা আসতে পারছি না কেন? এটা এই একটা বিখ্যাত একটা সিনেমা ছিল, সেটা এরকম যে লাভ স্টোরি একটা সিনেমা, এটা নিয়ে বিরাট একটা কাহিনী আছে। সেই লাভ স্টোরি সিনেমার মূল ফরম্যাটটা ছিল এটা। মেয়ে হচ্ছে ধনীর, সম্ভবত আমি স্মৃতি যদি আমাকে প্রতারণা না করে, এবং ছেলেটি ছিল খুব গরিব। তো পরে তারা বিপদ একটা ইয়ের ভেতর দিয়ে তারা একটা প্রেম এবং বিয়ে করে, কিন্তু সমাজ মেনে নেয় না, ইত্যাদি ইত্যাদি। পরে মেয়েটা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়, এরকম একটা কাহিনী। ঠিক সেইটা সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়ে এবং এই হয়ে যায়। সেটা দিয়ে অসংখ্য কাহিনী, অসংখ্য চলচ্চিত্র নির্মাণ হয়েছে। সেটি জীবনের একটি অংশ, কিন্তু এই অংশ কি মানে বাংলাদেশের অধিকাংশ সিনেমাগুলোতে দেখা যায়? এটাই, হ্যাঁ, এইটা থেকে তারা বেরিয়ে আসতে পারে না যে পার্কে ঘুরবে, একটু প্রেম করবে বা এই করবে। বা মুক্তিযুদ্ধের সিনেমাগুলো দেখেন যে একটা ধর্ষণ থাকতেই হবে বা টিপিক্যাল একটা কিন্তু মুক্তিযুদ্ধের ভেতরেও অনেক পজিটিভ জিনিস কিন্তু আমাদের ছিল। সেটা একটা ফ্যামিলিকে নিয়েও কিন্তু ফোকাস করে আমরা বানাতে পারতাম, কিন্তু আমরা সবগুলোকে ফোকাস করতে গিয়ে আমরা কিছু পাই না। এটার কারণ হচ্ছে যে মেধার অভাব আছে, ঘাটতি আছে। আপনি দেখেন যে আমাদের প্রতিবেশী দেশগুলোতে চলচ্চিত্র, কিন্তু নেপালেও দেখেন চলচ্চিত্রগুলো কিন্তু অনেক উপরে চলে গেছে। ইভেন আমি কলকাতা বলবো না, যে ইন্ডিয়ান চলচ্চিত্রগুলো দেখেন, তাদের একটা রিসার্চ আছে, বাজেট কিন্তু কোনো বিষয় না। আপনার সত্যজিৎ রায়ের সিনেমাগুলো দেখেন, এটা কিন্তু বড় বড় ভার্সিটির মানে বোদ্ধারা যেরকম সিনেমা দেখছেন তার সিনেমাগুলো গ্রামের কৃষক। মানে আপনি বলতে চাচ্ছেন যে কলকাতায় বা ইন্ডিয়াতে যে পেশাদারিত্ব তৈরি হয়েছে বাংলা সিনেমাকে কেন্দ্র করে, ইন্ডিয়াতে, কিন্তু সেই আমরা যদি বাংলা সিনেমার সাথে তুলনা করি, সেই পেশাদারিত্ব আমাদের এখানে সেই মাত্রায় তৈরি হয় না, এটা আপনি বলতে চাচ্ছেন? এটার কারণ হচ্ছে আমাদের কতিপয় লোকজন এটাকে তাদের মানে ব্যবসায়ের একটা হাতিয়ার বানিয়ে রেখেছে। এটার প্রতি ভালোবাসা নাই তাদের। শুধু ব্যবসা করতে চাইলে হবে না, সেটার প্রতি ভালোবাসা থাকতে হবে। আমাদের ভালোবাসা নেই। ভালোবাসা না থাকলে, পুরো টিমের মধ্যে যদি ভালোবাসা না থাকে কোনো কিছুর প্রতি, সে জিনিসটা থেকে ভালো কিছু আসবে না। এই যে আমরা বলতেছি, আমরা কিছুদিন আগে প্রথম আলো সম্পাদক এটা কলাম লিখেছেন, মতিউর রহমান, উনি যে একটা কলাম লিখেছেন, একটা বাস্তব একটা চিত্র তিনি তুলে ধরেছেন। সেই 60-এর দশক 70-এর দশকের সিনেমা হলগুলো কেন চলতো, তখন কিন্তু ইংলিশ মুভি, ইন্ডিয়ান মুভি এগুলো কিন্তু চলতো। এখন আমি যদি বলতে চাই যে তার পক্ষে অনেকেই কিন্তু আপত্তি করবেন তারাই যারা আসলে চলচ্চিত্রে ভালো চান না। হুমায়ুন আহমেদ উনি নিজেও বলেছেন যে সব দেশে চলচ্চিত্র আসুক, আমিও চলচ্চিত্র বানাবো, কম্পিটিশন হবে, বাজারটা জমে যাবে। যার সৎ সাহস আছে সে কিন্তু এটা ওয়েলকাম করবে, আর যার সৎ সাহস নাই সে কিন্তু নিজেকে দরজা জানালা বন্ধ করে রাখবে, যে আমার যা আছে সেটাই চালাও। কিন্তু সেটা করলে তো হলটা টিকবে না, দর্শক থাকবে না। তাহলে যারা এটার ক্ষেত্রে বিনিয়োগ করবে তারাও কিন্তু আসবে না। কেউ তো চাবে না যে এটা থেকে লস হোক। এবং তার মানে বাজারটা উন্মুক্ত না করলে বিশ্ব বাজারে বা পরিস্থিতিতে আমরা তো নিজেদেরকে প্রবেশ করাতে পারবো না। আপনার ইউটিউব আছে, নেটফ্লিক্স আছে, অনেক যদিও দু একজন পরিচালক আমরা পাই যারা ব্যতিক্রমী ছবি বানাচ্ছে, ভিন্নভাবে চিন্তা করছে, এবং তাদের ছবিগুলো কিন্তু আসলে আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারও পাচ্ছে। অনেক ভালো ভালো পরিচালক আছে, অনেক ভালো মনের প্রযোজক আছেন, তারা চান। কিন্তু আমাদের এই সেক্টরের একটা বৃহৎ অংশ, 90-95% তারা এই জিনিসটাকে ডাইভার্ট করে খারাপ দিকে নিয়ে গেছেন। মানে এটা সরি টু সে, মানে এটা জিনিসটাকে একটা মানে খুব কঠিন একটা পরিস্থিতি বানিয়ে ফেলেছেন। যেরকম আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রি, যেটা সংবাদপত্র বলেন, টেলিভিশন বলেন, রেডিও বলেন, একটা ভালোদের হাতে কিন্তু নাই। হ্যাঁ, একটা মেজর পার্ট যদি 80-90% লোক যদি খারাপ হয়ে যায়, মানে এটা আমি বলবো যে খারাপ যদি হয়ে যায়, সেটা থেকে আপনি ভালো আউটকাম পাবেন না। আসলে বিষয়টাকে তুলে নিয়ে আসা, গণমাধ্যম তো, চলচ্চিত্রটাও কিন্তু মাস মিডিয়া, তো এটার দরকার আছে, এবং খুব শক্তিশালী মাস মিডিয়া, শক্তিশালী একজন নায়ক বা নায়িকা যেটা যে কালচার করে, সেটাই কিন্তু তরুণদের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। আমরা সালমান শাহকে সর্বশেষ দেখেছি যে উনি সিগারেট খাচ্ছেন, তো তরুণরা তাদের স্টাইলগুলো বিশেষ করে তরুণরা তার নিজ জীবনে সেটি সে ফলো করার চেষ্টা করে। একটা পত্রিকা বা একটা টেলিভিশনে কোনো কিছু দেখায় যে জনমত তৈরি করতে পারবে, একটা চলচ্চিত্র তার চেয়ে 1000 গুণ শক্তিশালীভাবে পারবে। আমাদের সেই জায়গাটা যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এটা কিন্তু আমাদের জন্য অশনি সংকেত। আমি শুনেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এরকম উদ্যোগ নিতে যাচ্ছেন যে
আমি একটু কয়েকজন সূত্রে আমি খবর পেয়েছি যে সিনেমা হলগুলোকে কিভাবে করা যায়, বা যে জেলায় জেলায় যে শিল্পকলা একাডেমি আছে সেখানে কিভাবে করা যায়, ভালো ভালো চলচ্চিত্র তাহলে তৈরি হবে। সেটা হলে বাঙালি কালচার আমাদের সমৃদ্ধ হবে। এটা তো হারিয়ে গেলে চলবে না। এবং মানুষ আসলে সংস্কৃতি মনা না হলে তার সামাজিকীকরণে ঘাটতি থেকে যায়। সেই জায়গাটা আমরাও চাই যে আপনি যে কথাটি বললেন মাননীয় প্রধানমন্ত্রীর উক্তি উল্লেখ করে, সেটা আমরাও চাই যে সিনেমা হলগুলো আবার বেঁচে থাকুক, ভালো ছবির সংখ্যা বাড়ুক এবং মানুষ আবার সিনেমা হলে ফিরে যাবে। আমি একটা উদাহরণ দিই, এই যে ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করে মসজিদের উপরে না, একটা নাট্যমঞ্চ তৈরি করে সেটা ঘুরিয়ে দেয় তারা। একটা মসজিদ কিন্তু ভাঙে না, বা একটা অন্য কোনো কিছুতে কিন্তু তারা টার্গেট করে না, কারণ নাট্যমঞ্চ দিয়ে তারা একটা কালচারকে এস্টাবলিশ করতে চায় ফিলিস্তিনিরা, ওইটা দিয়ে তারা টিকে থাকতে পারবে, সেইটাকে তারা সমূলে উৎপাদন করতে চায়। তার মানে কালচার হচ্ছে তার মূল শেকড়, শেকড় যদি না থাকে একটা জাতি সামনে এগিয়ে যেতে পারবে না। লুৎফর রহমান হিমেল, আরেকটি খবরে যেতে চাই, সেটি এই মুহূর্তে আমি মনে করি যে এটি সারা দেশের মানুষ এই বিষয়টি নিয়ে আলোচনা করছে বা তারা খোঁজ খবর রেখেছে। সেটি হলো যে দীর্ঘ 28 বছর পরে ডাকসু যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে যারা জয়ী হয়েছেন তারা দায়িত্ব গ্রহণ করেছেন। যদিও প্রথম বৈঠকে কিছু তাদের মধ্যে মতবিরোধ ছিল, তারপরে কিন্তু এটি আমরা ইতিবাচকভাবে দেখছি যে 28 বছর পরে ডাকসুর যাত্রা শুরু হয়েছে। আপনি কিভাবে দেখছেন? এটা মানে ভেরি পজিটিভ একটা দিক যে ছাত্ররা তাদের দাবি দাওয়া মত প্রকাশ করবে, এটা ওয়েতে, সেই একটা ওয়ে খুলে গেছে 28 বছর পর। তারা গণতান্ত্রিকভাবে তাদের কথাবার্তা বলবে, ছাত্র নেতৃত্ব তাদের অর্গানাইজভাবে তারা এটা করতে যাচ্ছে, সেটা আমি স্বাগত জানাই। আর মতবিরোধ যেটা, এটা গণতন্ত্রেরই একটা পার্ট, গণতন্ত্রের অংশ। সবাই একমত হয়ে গেলে সেটাতে তো আর গণতন্ত্র না। এটা সুন্দর একটা যাত্রা শুরু হয়েছে, আমি এদের স্বাগত জানাই। আমাদের ছাত্রদের দাবি দেওয়া আর অর্গানাইজভাবে তারা উপস্থাপন করতে পারবে, এবং যেটা বিক্ষিপ্তভাবে তারা উপস্থাপন করতো, তুলে ধরতো, সেটা আর থাকবে না এখন। এবং আপনি ঠিকই বলেছেন যে গণতন্ত্রের মতপার্থক্য তো থাকবেই, সেই মতপার্থক্যের মধ্যে দিয়েই তারা একটি সিদ্ধান্ত উপনীত হবে, যেটা আমাদের গণতন্ত্রকে অনেক বেশি, এটাই গণতন্ত্রের বিউটি, রাইট? আরেকটি খবর সেটি হলো যে সড়কে যে বিশৃঙ্খলা আমরা দেখছি, বিশেষ করে কিছুদিন পরপরই এটি একটি মানে মহামারীর মতো অবস্থা দাঁড়ায়, এবং সেটি এটা আমরা দেখলাম যে আজকের সবগুলো পত্রিকায় যে সড়কে কঠোর হচ্ছে সরকার। তো সরকার তো আসলে কঠোর হবেই, এটি দেশের নাগরিকের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সরকার বদ্ধপরিকর, কিন্তু একই সাথে এই সড়কে বিশৃঙ্খলা তৈরির ক্ষেত্রে যে অন্যান্য যে বিষয়গুলো এর সাথে জড়িত, যেমন যে চালক তার জীবন, তার শ্রমঘণ্টা, তার অধিকার, এটি একটি বড় বিষয়। যারা নাগরিক, আমরা রাস্তা চলাফেরা করছি, নাগরিকের যে দায়িত্ববোধ, সেই জায়গাগুলো কিন্তু আসলে আমাদের সংশোধনের দরকার রয়েছে, সেই জায়গাগুলো কাজ করার সুযোগ রয়েছে। সুন্দর কথা বলেছেন। এই যে বিষয়টা সড়কের যে অরাজকতা, এটা সবচাইতে বড় ইস্যু আমি মনে করি বাংলাদেশের জন্য। দ্বিতীয় ইস্যু হতে পারে দুর্নীতি। এই যে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দুর্ঘটনায় কোনো তরুণ যুবক তরুণী মারা যাচ্ছে, তাদের জীবনের শুরুতেই তাদের এই মূল্যবান জীবনটা খোয়াতে হচ্ছে। এটা আসলে অন্য কোনো দেশে এরকম নেই। তাহলে আমাদের দেশে সব দিকেই অগ্রগতি হচ্ছে, কিন্তু আমরা কেন এটা থেকে বেরিয়ে আসতে পারছি না? আমাদের আইন আছে, সব কিছু আছে। আমি বলবো এটা প্রত্যেকেরই দায় আছে এটার। একজন চালক উনি মাদকাসক্ত, আমরা ম্যাক্সিমাম দেখেছি যে বেশিরভাগ চালককে ইন্টারোগেট করে দেখা গেছে যে সে মাদকাসক্ত। এটা একটা বড় সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে দায়িত্ববোধ। একজন যখন রাস্তায় চলতে যাবে তারও কিন্তু একটা দায়িত্ব আছে, যেমন সংসারে একজন স্বামীর বা একটা স্ত্রীর যেরকম দায়িত্ব আছে এই সংসারটাকে করা, রোল প্লে করার। রাস্তায় নামলে আমার রাস্তারও একটা দায়িত্ব আছে। আমি চালক হই, আমি যাত্রী হই বা আমি পথচারী হই, আমারও একটা দায়িত্ব আছে। আমি দেখেছি, আমি পান্থপথ সিগন্যাল দিয়ে মাঝে মধ্যেই আমি আসি, আমার বাসা ওইখানে। লাল বাতি জ্বলেছে, গাড়ি যাচ্ছে, টানছে গাড়ি, পুলিশ ভাইয়েরা দৌড়ে যাচ্ছে লাঠি নিয়ে, তার সামনে দাঁড়াচ্ছে, তারপরেও তার যাওয়ার একটা চেষ্টা। আইন কিন্তু আছে, সব কিছু আছে। লাল বাতি জ্বলার পরে তো ওইখানে আমার থেমে থাকার কথা, লাঠি নিয়ে যেতে হচ্ছে আমাদের। তাহলে আমরা আমাদের আইনে
কাজ হচ্ছে না। না, এখানে একটি বিষয়, সেটি যেহেতু আইনের কথা বললেন, একই ব্যক্তি আমাদের এদেশে আইন মানছে না, এই একই ব্যক্তি যখন অন্য দেশে যাচ্ছে তখন সেখানে সে আইন মানছে, তাহলে আমাদের এখানে কি নাই আর ওখানে কি আছে? এইখানেই হচ্ছে যে আমাদের একটা পরিবেশ, যে আইন মানার যে একটা প্রবণতা, যে দেখলাম যে ও মানছে না, আমিও মানলাম না। কিন্তু সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে থুতু ফেলার জন্য, হ্যাঁ, থুতু ফেলার জন্য ডাস্টবিন বা অন্য কোনো জায়গায় কিন্তু আমরা বেছে নিচ্ছি যে সেখানে নির্দিষ্ট জায়গায় থুতু ফেলতে হবে বা একটা টিস্যু পেপার ফেলতে হবে। এখানে এসে কিন্তু আমরা দেখছি যে না, এখানে এটা অমান্য করলে আমার কিছু হবে না। এই যে আমার একটা নিশ্চয়তা, এই যে আমার একটা প্রশ্রয়, এটাতেই কিন্তু আপনি বলতে চাচ্ছেন এখানে আমাদের এখানে আইন না মানাটা সেটি ক্ষমতার বা প্রভাব প্রতিপত্তির একটি অংশ, সেটা একটা অংশ, সেটা অবশ্যই একটু দায় আছে। তারপর আমি যেটা বললাম যে আমি পথচারী হিসেবে আমার একটা দায় আছে, কিন্তু সবচেয়ে বেশি দায় হচ্ছে যে মালিক পক্ষ আছে, তারা কিন্তু, আমি কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলেছি, তাদের উপর একটা ন্যস্ত থাকে যে এত ঘন্টার মধ্যে এতগুলা খ্যাপ তাদের দিতে হবে। তো খ্যাপ দিতে গেলে এই বিজি একটা শহরে 3 কোটি মানুষের, এই ঢাকা শহরে 3 কোটি মানুষের ঢাকা শহরে সে বেপরোয়া গাড়ি চালায়। এবং দেখবেন যে বাসগুলার পাশ দিয়ে কিন্তু ঘষা, মানে কোনো রং নাই, মানে এত ঘষাঘষি তারা করেছে। আমরা দেখেছি যে ঘষাকে অনেক লোক মারা গেছে। তো এই যে জিনিসটা, এইটার জন্য কিন্তু শুধু সরকারকে একা দোষ দিলে হবে না, শুধু ড্রাইভারকে একা দোষ দিলে হবে না, মালিক পক্ষকেও দেখতে হবে, সম্মিলিতভাবে এটা করতে হবে। আমরা প্রত্যেক মানে এটি সমাধান করতে চাইলে সমন্বিত উদ্যোগ লাগবে। এবং এই যে আমরা পত্রিকায়, এই যে আমি টকশো করতেছি, আমি পত্রিকায় লেখালেখি হচ্ছে, এটা কিন্তু ড্রাইভাররা পড়ে না। আমি ম্যাক্সিমামকে জিজ্ঞেস করেছি, তারা পত্রিকার ধারে কাছে নাই। তারা তো তাদের কাছে এটা পৌঁছাতে হবে। তাদের এই ইনফরমেশনগুলো তাদের কাছে পৌঁছানোর জন্য কি মাধ্যম ব্যবহার করা যেতে পারে? এটা সরকারি উদ্যোগ সবার আগে লাগবে, তাদেরকে মাঝে মধ্যে কাউন্সেলিং করতে হবে এবং বিভিন্ন টিম এই ড্রাইভারদেরকে লিফলেট দিতে হবে। সরকারকে এটা করতে হবে, কারণ ব্যক্তি উদ্যোগে এটা সম্ভব না। এবং তাদের কাছে মেসেজটা পৌঁছাতে হবে যে জীবনের মূল্য বেশি সময়ের চাইতে। এবং এই যে একটা চক্র আছে, এই বাস সার্ভিস নিয়ে একটা চক্র আছে, কোনো কিছু করতে গেলে তারা কিন্তু পিছনে টেনে ধরে। একটা ছাত্রকে মেরে ফেলেছে, সেটার ব্যাপারে শান্তিপূর্ণ একটা মিছিল মিটিং করতেছে, এটা কিন্তু করতে দিচ্ছে না। সরকারের কাছে বা সরকারের শক্তির কাছে এই একটি চক্রের শক্তি তো খুব বেশি শক্তিশালী নয়, সেটা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরকার অ্যাকশনে যেতে গেলে সহযোগিতা লাগবে। সরকার কিন্তু একা চলতে পারবে না, জনগণের সহযোগিতা লাগবে। পুলিশ যখন একটা অ্যাকশনে যায়, সরকার কিন্তু জনগণের কিন্তু সহযোগিতা লাগে। জনগণ ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না, তাদেরকে অ্যাটাচ করতে হবে ওইটার সাথে, যেহেতু তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। সেইটা না করলে আপনি পারবেন না। কিন্তু এটার সমাধান আগে করা উচিত, কারণ আমাদের প্রতি আজকেও মনে হয় 10 থেকে 12 জন নিরীহ প্রাণ চলে গেছে এই সড়ক দুর্ঘটনায়। আপনি চিন্তা করে দেন, জঙ্গি হামলায় কয়জন মারা গিয়েছিল? বেশি না। তো এই যে জিনিসটা, এটা হলো সবচাইতে, মানে কি বলবো, এটাকে 1 নম্বর প্রায়োরিটি দিতে হবে, যে এই সড়কে যেন এই মূল্যবান প্রাণগুলো না যায়। আমরা দেখেছি মন্ত্রীর ভাতিজা মারা গেছে, মন্ত্রীর ছেলে মারা গেছে, এরকমও হয়েছে। তাদেরকে এটার কিন্তু সিরিয়াস ভাবে নিতে হবে। সেটি অবশ্যই সরকার এবং পুলিশ প্রশাসন এটি চেষ্টা করছে, তারপরেও আমরা সড়কে ইতিবাচক পরিবর্তনগুলো আমরা দেখছি না। সুতরাং এই জায়গাটা আরো গভীরভাবে ভাবার, চিন্তা করার এবং কাজ করার, যেটা আমি বললাম যে মেসেজটা তাদেরকে পৌঁছাতে হবে, ড্রাইভারকে পৌঁছাতে হবে, মালিক পক্ষকে পৌঁছাতে হবে, জনগণ তো আছেই, যারা পথচারী, যারা রাস্তায় বের হবে, তাদের এটা দেখতে হবে। ঈদে আমরা দেখি যে ঈদের ছুটিতে অনেক মালিক গাড়ি চালাতে বের হয়ে যায় এবং তারাও কিন্তু একটা দুর্ঘটনার কারণ অভ্যস্ত না। আবার ফাঁকা জায়গায় কিন্তু সে অভ্যস্ত না, সে তো জ্যামের ভেতরে চালানোর একটা অভ্যাস। যখন ফাঁকা পেয়ে যায় তখন একটা অন্য রকমের একটা পরিস্থিতি তৈরি হয়। আসলে সম্মিলিতভাবে সবাই মিলে এই জিনিসটাকে সমাধান করতে হবে। এটা কিন্তু বড় রকমের একটা সমস্যা। প্রতিদিনই আপনি রাস্তায় বেরোচ্ছেন অনিশ্চিত একটা নিয়ে, যে কি হয় না হয়, মানে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারবে কিনা সেটা নিশ্চয়তা থাকে না। আরেকটি খবর আসতে চাই, এটি একদম পরিপূর্ণভাবে রাজনৈতিক খবর, সেটি হলো জাপায় ফের অস্থিরতা। আমরা আসলে দেখতে পেলাম যে এর আগে মূলত যে জায়গাটায় প্রশ্ন বা অস্থিরতা, সেটা হলো কে নেতৃত্ব দিবে সেই জায়গাটা নিয়ে। আসলে খবর সেটি যেটি অস্বাভাবিক। জাপায় যদি অস্থিরতা না থাকে তো সেটাই খবর যে জাপায় অস্থিরতা নাই। যে খবরটা হয়েছে, আমি বলি যেটা সাধারণ বিষয়, যাই হোক, জাপা ভাগ হতে 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 যে পর্যায়ে এসেছে, আসলে এটা ওই যেটা বললাম আর কি, যে জাপা যদি স্থির থাকে তবেই সেটা খবর। অস্থিরতা আবার শুরু হয়েছে,
সামনে দেখতে হবে আসলে সামনে কোন দিকে যায় কি যায়। এইচ.এম. এরশাদ সাহেব উনি এখন বয়সের ভারে অনেকটা তো ওখানে একটা কিছু হবেই, অন্যরা ওইটা নেতৃত্ব নেবে, এরকম একটা কিছু থাকবে। নেতৃত্ব সেটি তো সময়ের প্রয়োজনে কাউকে না কাউকে নিতে হবে, কিন্তু সেই নেতৃত্বের বিষয়টি নিয়ে যেভাবে কিছুদিন অমুক দায়িত্ব পালন করছে তারপরে আবার পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ নিজেদের মধ্যে যে ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, সেই অস্থিরতা এই জাপার যারা সমর্থক তাদেরকে রাজনৈতিকভাবে মনক্ষুণ্ণ করবে কিনা বা তাদের সমর্থনে আঘাত হানবে কিনা সেই বিষয়ে অবশ্যই হানবে। কারণ যারা জাতীয় পার্টি করেন তাদের আলটিমেট নেতা হচ্ছেন এইচ.এম. এরশাদ। উনি যখন এটা ছেড়ে দিবেন, অন্য যেই দায়িত্ব নেবেন তাদেরকে সেইভাবে এরশাদের মতো করে তারা সেই সম্মানটি করবে কিনা, এটা একটু বড় প্রশ্ন। সেটাই হলো বড় প্রশ্ন, এবং এটা নিয়ে অনেক কিছু হবে। উনি যদি ছেড়ে দেন, উনি অলরেডি বলেছেন, তার তো 90 বছর বয়স হয়েছে, সেটি তো নতুন নেতৃত্ব এখানে আসবেই। আরেকটি খবর, সেটি নির্বাচন কেন্দ্রিক, এটি দিয়ে আমরা শেষ করব। সেটি হচ্ছে যে তৃতীয় ধাপে 117 উপজেলার নির্বাচন আজ। উপজেলা নির্বাচন হচ্ছে, এটাই মানে সর্বশেষ ধাপ। বেশ অনেক জায়গায় বেশ আমরা কিন্তু এর আগে 2টা ধাপের নির্বাচন দেখেছি, প্রথম এবং দ্বিতীয় ধাপ। যে বিষয়টি সবচেয়ে লক্ষণীয় এবং সারা দেশের মানুষ এটি নিয়ে আলোচনা করেছে, সেটি হলো ভোটারদের উপস্থিতি কমে যাচ্ছে, উপস্থিতি কম। তো সেটি কেন হচ্ছে আপনি যদি একটু নির্দিষ্ট করে বলেন যে ভোটারদের সংখ্যা কেন কমছে, ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারের যে উপস্থিতি সেটি কমছে কেন? এটার একটা ট্রেন্ড শুরু হয়েছে যে ভোটাররা আসলে একটা জাতীয় নির্বাচন চলে যাওয়ার পরে এইসব নির্বাচন উপজেলা এটার গুরুত্বটা অনেকটাই ফিকে হয়ে গেছে। মূল নির্বাচন ছিল আসলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, এরপরে যে নির্বাচনই আসুক সেটা আসলে গুরুত্ব কম থাকবে এবং ভোটার উপস্থিতি সেটা কম থাকবে, গুরুত্ব যেটা কম সেখানে তারা যাবে না, সেটাই হয়েছে। আমেরিকান কালচারে দেখা যায় যে ওখানে কিন্তু আমাদের দেশের মতো এরকম ভোটার উপস্থিতি থাকে না, জানে যে যেই আসুক তারা আমাদের দেশের জন্যই কাজ করবে। ঠিক এই নির্বাচনটাও হয়ে গেছে যে এরকম যে প্রার্থী কম এবং এরা নির্বাচিত হলে উনি ক করলে যা করবে, খ করলে তাই করবে, এরকম একটা। আবার দেখা যায় যে একই দলের মধ্যে একজন দলীয় প্রার্থী আর একজন স্বতন্ত্র প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী, এরকম যদি হয়ে যায়, যদি সেম দলেরই যদি হয়, সেই জায়গায় ভোটারদের উপস্থিতি কম হবে, এটাই স্বাভাবিক। ভোটারদের স্বার্থ সংশ্লিষ্টতা না থাকলে সে সেখানে যাবে না, এই জন্যই যায়নি। জনাব লুৎফুর রহমান হিমেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর টিভিকেও ধন্যবাদ। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি এবং জানিয়ে রাখি, আজ পত্রিকা অনুষ্ঠানটি শুক্র থেকে বুধবার রাত 1:30 সম্প্রচার হয়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTV সাথেই থাকুন।